জি, আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি, সেটা হলো আজকে চ্যাপ্টার 4। এর আগে চ্যাপ্টার 3 আমরা একটু রিভিউ করে নিই। চ্যাপ্টার 3 তে আমরা বলছিলাম চ্যাপ্টার 3 এবং 4 এটা অলমোস্ট আইডেন্টিক্যাল। চ্যাপ্টার 3 এবং 4 আইডেন্টিক্যাল এই অর্থে যে আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট মডেল, যেটা একদম শুরুতে প্রথম দিকে আমরা বলেছিলাম যে আমরা কিছু স্টেপ ফলো করি। তিনটা স্টেজ এখানে আছে। ফার্স্ট স্টেজ হলো স্ট্র্যাটেজি ফর্মুলেশন, নাম্বার 2 হলো স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, আর নাম্বার 3 স্ট্র্যাটেজি ইভালুয়েশন। এই মিলে আমাদের পুরো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা চলবে। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের প্রথম যে স্টেজটা অর্থাৎ স্ট্র্যাটেজি ফর্মুলেশন, এটা আমাদের মূল কনসার্ন। তো কি ব্যাপার, সবাই কোথায় চলে গেলেন? সবাই চলে গেলাম। কেন সবার মনে এত কষ্ট একসাথে? ভাগ্যিস আপনি রইলেন, আপনি তো চলে যেতে পারতেন। আচ্ছা, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট মডেল এটা পাওয়া যাবে কোথায় একটু খেয়াল করে দেখেন। পেজ 13-এ, প্রথম পেজ 13। এখন তো বই আছে সবার কাছে প্রায়। আমরা পেজ 13-এ দেখতে পাচ্ছি এখানে একটা মডেল দেওয়া ছিল। এটা যেহেতু চ্যাপ্টার 1-এ ইস্যু, আমরা প্রথম ক্লাসে আশা করছি কিছু না কিছু তো পড়েছিলাম। তো সেখানে যেটা আছে যে একটা মডেল, কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট মডেল। কোশ্চেনটা তো এমনিতেই খুব ইম্পর্টেন্ট। তো পরীক্ষায় কোনো না কোনো পর্যায়ে আসবে এখান থেকে কোশ্চেন। তো আমরা এখানে মডেলটা ছবি যেরকম দেখা যাচ্ছে হলো প্রথম দিকে ওই যে এরো দুটা দিয়ে শুরু, যেটা ডেভেলপ ভিশন এন্ড মিশন স্টেটমেন্ট, তাই তো? এটাই তো নাম্বার 1। জি স্যার। তো সিকোয়েন্সিয়ালি সামনে যেখানে যাবে, এর আগে উপরে নিচে দুটা জিনিস আছে। এটা পারফর্ম এক্সটার্নাল অডিট চ্যাপ্টার 3, পারফর্ম ইন্টারনাল অডিট চ্যাপ্টার 4। খেয়াল করছেন? জি স্যার। তার মানে এই দুইটা কাজ, যে দুইটা কাজ আমরা একটা কাজ করেছি পারফর্ম এক্সটার্নাল অডিট, এই কাজটার সাথে সাথেই সাইমালটেনিয়াসলি মানে সমসাময়িক সময়েই আরেকটা কাজ করতে হয়, সেটা হলো পারফর্ম ইন্টারনাল অডিট, যেটা এখন আমরা আজকের ক্লাসে পড়বো চ্যাপ্টার 4। এই দুইটা কাজ করে এটা আগে পরে করা যেতে পারে, বা এটা আগে পরে ওটা আগে এটা পরে করা যেতে পারে, কিন্তু এই দুইটা কাজই হতে হবে। দুইটা কাজ যখন হবে তখনই আমরা এস্টাবলিশ লং টার্ম অবজেক্টিভস, তারপরে চ্যাপ্টার 5 এর যে ইস্যুটা অর্থাৎ লং টার্ম অবজেক্টিভ গুলো আমরা তখন সেট করতে পারবো। আর যখন লং টার্ম অবজেক্টিভ সেট হয়ে যাবে তখন ওই অনুসারে চ্যাপ্টার 6 এর ইস্যু জেনারেট, ইভালুয়েট এন্ড সিলেক্ট স্ট্র্যাটেজিস, তারপর আমরা কোন অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজিটাও সিলেক্ট করা সম্ভব। চ্যাপ্টার 7, 8, 9 এগুলো ইমপ্লিমেন্টেশনকে কেন্দ্র করে। সরি, 7, 8 হলো ইমপ্লিমেন্টেশনকে কেন্দ্র করে। নেক্সট দুইটা, থার্ড লাস্ট হলো যে মেজার, ইভালুয়েট, পারফরমেন্স, তারপর পারফরমেন্সটাকে ইভালুয়েট করা। এই ছিল আমাদের মডেল। তো মডেলের মধ্যে আমরা এখন সেকেন্ড স্টেপে এখনো আছি। ফার্স্ট স্টেপ তো চ্যাপ্টার 2 তে আমরা পড়েছিলাম যে একটা ভিশন স্টেটমেন্ট কাকে বলে, মিশন স্টেটমেন্ট কাকে বলে, মিশন স্টেটমেন্টের ক্যারেক্টারিস্টিক্স কি, ভিশনের সাথে মিশনের পার্থক্য কি, এইসব বিষয় আমরা পড়েছি চ্যাপ্টার 2 তে। এবং সেই হিসেবে কাউকে যদি বলা হয় যে আপনার একটা মিশন স্টেটমেন্ট তৈরি করেন, আমার মনে হয় আপনারা পেরে উঠবেন, যেহেতু চ্যাপ্টার পড়া হয়েছে। যে কোনো বিজনেসের ইউনিটের জন্য একটা মিশন স্টেটমেন্ট তৈরি করতে পারবেন। তো তার মানে ফার্স্ট স্টেপ যেটা, ডেভেলপ মিশন স্টেটমেন্ট অর ভিশন স্টেটমেন্ট, এই কাজটা আমাদের ডান। তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারটাতে, চ্যাপ্টার 3 তে আমরা ডিটেইল পড়াশোনা করেছি। সেখানে আমাদের শেষ গন্তব্য যেটা ছিল কম্পিটিশনের বিভিন্ন ফোর্স, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম কোথায় কম্পিটিশন বেশি হয়, কম হয়, কেন হয়। আর এর বাইরেও আমরা ইএফই ম্যাট্রিক্স অর্থাৎ একটা ম্যাট্রিক্স তৈরি করা শিখেছি, যেখানে একটা কোম্পানির কিছু অপরচুনিটি, কিছু থ্রেট আইডেন্টিফাই করে এগুলোকে ওয়েট দেওয়া এবং স্কোর দেওয়া, শেষ পর্যন্ত বুঝতে পারা যে আমার এক্সটার্নাল এনভায়রনমেন্টের মোকাবেলা আমার প্রতিষ্ঠানটা কেমন করছে। এমনকি এটা অন্যান্য কম্পিটিটরের সাথে মিলিয়েও আমরা এটা দেখতে পারি, সিপিএম যাকে বলি আমরা। তো ইএফই ম্যাট্রিক্স এবং সিপিএম এর মাধ্যমে আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে বিবেচনায় নিয়ে এক্সটার্নাল এনভায়রনমেন্টের মোকাবেলায় আমাদের ফার্ম, আমাদের প্রতিষ্ঠান হাউ ইট ইজ ডুইং, কেমন করছে, এই কথার উত্তর আমরা এখানে পেয়ে যাব। অর্থাৎ আমাদের পারফর্ম এক্সটার্নাল অডিট, এই কাজটা হয়ে যাবে। তো পরবর্তী কাজ যেটা চ্যাপ্টার 4 এ, অর্থাৎ এখন আমরা যেটা করব, পারফর্ম ইন্টারনাল অডিট। এক্সটার্নাল অডিট যেহেতু পেরেছেন, অর্থাৎ ইএফই ম্যাট্রিক্স যেহেতু করতে পেরেছেন,
আমরা এই চ্যাপ্টারের যে উদ্দেশ্য এটাও পারবো। সেটা কি? এই চ্যাপ্টার উদ্দেশ্য আইএফএ ম্যাট্রিক্স, ইন্টারনাল ফ্যাক্টর ইভালুয়েশন ম্যাট্রিক্স, আইএফই ম্যাট্রিক্স। তাহলে নামটা কি হলো এই চ্যাপ্টারের, মানে আরেকটা ম্যাট্রিক্সের নাম ইন্টারনাল ফ্যাক্টর ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স, মানে আইএফ এফই। ই ম্যাট্রিক্স। এই কাজটাই করতে পারলে আমাদের কাজ শেষ। তো এই চ্যাপ্টারের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। তবে এই কাজটা করতে হলে আমাদের শুরু করতে হবে একইভাবে যেমন কিনা এক্সটার্নাল অডিট শুরু করেছিলাম। এক্সটার্নাল অডিট কিভাবে শুরু করেছিলাম আমরা আগে বলেছিলাম। অপরচুনিটি এন্ড থ্রেড দিয়ে শুরু করছিলাম। না, আমরা শুরু করেছিলাম যে 5টা ফোর্স আছে, এক্সটার্নাল ফোর্স। এই 5টা ফোর্স কোনগুলো এবং এদের কম্পোনেন্ট গুলো দিয়ে শুরু করেছিলাম। পরবর্তীতে এর মধ্যে ভালো এবং মন্দ এগুলোকে আমরা 2টা ভাগে ভাগ করেছিলাম, অপরচুনিটি নামে, থ্রেট নামে। পরবর্তী অপরচুনিটি থ্রেট এর সাথে ওয়েট স্কোর দিয়ে আমরা একটা ইএফই ম্যাট্রিক্স তৈরি করতে পেরেছিলাম। তো চ্যাপ্টার 4 এর কাজটা এইভাবেই হবে। চ্যাপ্টার 4 আপনারা খুলেন, দেখেন পেজ 93, 92 তে আছে। কি আছে 92 তে? প্রথম লাইনটা খুব ইম্পর্টেন্ট, প্রথম যে একদম, দিস চ্যাপ্টার ফোকাস অন আইডেন্টিফাইং এন্ড ইভালুয়েটিং এ ফার্মস স্ট্রেংথ এন্ড উইকনেস। তাই তো? জি স্যার। এক্সটার্নাল অডিটের সংজ্ঞাটা যদি মনে থাকে দেখবেন ওখানে লেখা ছিল যে অপরচুনিটিজ এন্ড থ্রেট। আর এখানে আমরা বলছি স্ট্রেংথ এন্ড উইকনেস। ইভালুয়েটিং এ ফার্মস strength and weakness in the functional areas of business, including management, marketing, finance, accounting, production, operation, research and development, management, information systems, relations, ... তার মানে আপনার what do you mean by internal audit? ইন্টারনাল অডিট কাকে বলে? যদি বলা হয় ইন্টারনাল অডিট বলতে অডিটের চ্যাপ্টার হিসেবে না, স্ট্র্যাটেজি পয়েন্ট অফ ভিউ থেকে, তখন ইন্টারনাল অডিট বলতে আমরা বলবো যে identifying and evaluating a firm's strength and weakness, strength and weakness in its functional area, এটাকে আমরা বলছি ইন্টারনাল অডিট। পারবেন তো সংখ্যাটা দিতে? না জি স্যার। খুঁজে পেয়েছেন কোথা থেকে বলছি? জি স্যার পাই স্যার। এই চ্যাপ্টারে আগে তো পর্টারস 5 ফোর্সেস মডেল পড়েছি, তাই তো? 5 ফোর্সেস মডেল পড়েছি। এই চ্যাপ্টারে 5 ফোর্সেস মডেল পড়বো না, তবে আরেকটা জিনিস এখানে পড়বো, সেটা হলো আরবিভি, অর্থাৎ রিসোর্স বেসড ভিউ। 5 ফোর্সেস মডেলটা কোথায় ছিল? আমরা 5টা এক্সটার্নাল ফোর্স আইডেন্টিফাই করেছিলাম, এর মধ্যে একটা ছিল কম্পিটিশন, তাই তো? এই কম্পিটিশনটা করতে গিয়ে আমরা একটা মাইকেল পর্টারের কিছু কথা জানলাম, একটা মডেল জানলাম। কম্পিটিশন মডেল দিয়েছেন, কম্পিটিশন কোথায় কম বেশি হয় এটা বোঝার জন্য একটা মডেল দিয়েছেন। যেহেতু মডেল দিয়েছেন, মডেলটা আমরা আলোচনা করেছি, পরীক্ষার জন্য যেহেতু আসে থাকে। এই চ্যাপ্টারে এরকম কোনো মডেল আর কেউ দেয়নি, অর্থাৎ এখানে যে ইন্টারনাল ফ্যাক্টর গুলো পাওয়া যাবে এগুলোর কোনো মডেল কেউ দেয়নি। তবে এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট হলো আরবিভি। ইম্পর্টেন্ট নোট রেখে দেন। আপনাকে এই চ্যাপ্টার শেষে পারতে হবে হলো হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারনাল অডিট, অর্থাৎ ডিফাইন ইন্টারনাল অডিট, what are the key internal forces, দ্বিতীয় প্রশ্ন। নাম্বার 3, define and give example of that audit। এরকম করে একটা অডিটের কথা বলা হবে, যেমন কিনা অ্যাকাউন্টিং অডিট অথবা মার্কেটিং অডিট। কোশ্চেনগুলো আমরা মনে হয় আগে লিখে রাখতে পারি, আগে শুরু থেকে। নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন হলো ডিফাইন ইন্টারনাল অডিট। এটা তো হয়ে গেল, ইন্টারনাল অডিট কাকে বলে সংজ্ঞা জানতে চাইলাম। নাম্বার 2 হলো হোয়াট আর দ্য কি ইন্টারনাল ফোর্সেস। কি ইন্টারনাল ফোর্সেস কি কি। তারপরে নাম্বার 3 হলো ডিফাইন উইথ এক্সাম্পল মার্কেটিং অডিট। এই মার্কেটিং অডিটের মার্কেটিং এর জায়গায় যে কোনো কিছু বসতে পারে। স্যার 3 নাম্বারটা কি? ডিফাইন উইথ এক্সাম্পল। মার্কেটিং অডিট। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 1 সেটা হলো ডিফাইন ইন্টারনাল অডিট,
Question number 2, what are the key internal forces? Question number 3, define with example marketing audit. আমি মার্কেটিং অডিট বলছি, মার্কেটিং এর জায়গায় যে কোনো কিছু বসতে পারে, যেমন কিনা বসতে পারে ম্যানেজমেন্ট অডিট, এটা কোশ্চেন নাম্বার 4 হইতে পারে, কোশ্চেন নাম্বার 5 হইতে পারে, সব একই কথা, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং অডিট। 6 হইতে পারে প্রোডাকশন এন্ড অপারেশন অডিট। 7 হইতে পারে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অডিট। বুঝতে পেরেছেন কি? এভাবে কোশ্চেন বাড়তেই থাকতে পারে, যেটা অডিট জানতে হবে ওটা দেওয়া হবে। তো তৃতীয় কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? মনোযোগ দিয়ে লিখছেন। মারুফ, কি বুঝতে পেরেছেন? কোশ্চেন নাম্বার 3। হুম, আসলাম, স্যার আরেকবার একটু বলতে ভালো হয়। কোনটা? এক্সাম্পল। এক্সাম্পল, ও ডিফাইন উইথ এক্সাম্পল। আপনি কোশ্চেন নাম্বার 1 এবং 2 তার মানে লিখতে পেরেছেন আর বুঝতে পেরেছেন যে এই কোশ্চেন লিখতেও পেরেছেন, এবং কি কোশ্চেন 1 2 তে কি উত্তর হবে এটাও অনুমান করতে পারছেন, তাই তো? জি স্যার। কোশ্চেন নাম্বার 3 যে কি এবং এটার উত্তর কি হবে, কোথা থেকে পাওয়া যাবে, এটা বুঝতে পারছেন না। কোশ্চেন নাম্বার 3 হলো, না স্যার। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3 হলো ঠিক আমরা এই চ্যাপ্টার 3 তেও এই কোশ্চেনটা করেছিলাম, যেমন কিনা বলেছিলাম যে হোয়াট ডু ইউ মিন বাই ইকোনমিক ফোর্সেস, ডিফাইন উইথ এক্সাম্পল, বলেছিলাম না, মনে আছে? জি স্যার। হ্যাঁ, ঠিক এরকমই ওইখানকার যে এক্সটার্নাল 5টা ফোর্স ছিল প্রত্যেকটার নামই কিন্তু এই কোশ্চেনটা করা যেত। যে জি স্যার। ধরা যাক ইকোনমিক বাদ দিলাম, আরেকটা ফোর্স টেকনোলজিক্যাল ফোর্স, ডিফাইন টেকনোলজিক্যাল ফোর্সেস উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটাই যখন আমাদের এখানে করা হবে, অর্থাৎ ইন্টারনাল অডিটের মধ্যেও তো ডিপার্টমেন্ট আছে যাদের ব্যাপারে আমরা অডিট করব, যে ফোর্স গুলো আছে, যে কি ইন্টারনাল ফোর্সেস গুলো আছে, প্রত্যেকটা ইন্টারনাল ফোর্সেস এর জন্যই একটা কোশ্চেন হতে পারে। এটাই বললাম নাম্বার 3 তে, যে একটা কোশ্চেন এভাবে হতে পারে যে যে ফোর্সটা আমরা শিখেছি, আমরা ফোর্স গুলোর কথা আলোচনা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ডিফাইন দ্যাট ফোর্স উইথ এক্সাম্পল। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, কি কি ফোর্স আছে এটা অলরেডি বুঝতে পারছেন। আমরা বলেছি যে একটা ফোর্স হবে ম্যানেজমেন্ট, ইন্টারনাল হবে, একটা ফোর্স হবে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স, আর একটা ফোর্স হবে মার্কেটিং। থাকেই ইন্টারনাল কম্পোনেন্টের মধ্যে এগুলোই নিয়ে আমাদের বিজনেসের ইন্টারনাল বিষয়, বিজনেসের নিজস্ব বিষয় তো এগুলোই, রিলেশন অথবা কাস্টমার রিলেশন হতে পারে, অথবা আর&ডি ডিপার্টমেন্ট হয়, এগুলো ডিপার্টমেন্ট হিসেবে কিন্তু বড় কোম্পানিতে আলাদা আলাদা ডিপার্টমেন্ট হিসেবে থাকে, যারা এই সমস্ত ফাংশন নিয়ে আলাদা আলাদা ডিল করে, থাকে না এরকম? কারণ এই ফাংশন গুলোকে ভালোভাবে সুপারভাইজ করতে হয়, এগুলোর উপরে তার শক্তি এবং দুর্বলতা নির্ভর করে। ঠিক আছে, অনেকের আছে অ্যাকাউন্টিং এর দুর্বলতা, অ্যাকাউন্টস ভালো মেনটেন করতে পারে না, অনেকের মার্কেটিং এ শক্তিশালী আছে। মার্কেটিং এই এত ব্যাপক বিষয়, এটাকে দেখার জন্য আলাদা ডিপার্টমেন্ট করে দেওয়া হয় সাধারণত। আমাদেরকে কোশ্চেনটা করা হবে নাম্বার 3 তে, যে হোয়াট ডু ইউ মিন বাই মার্কেটিং অডিট। মার্কেটিং অডিট বলতে কি বোঝেন আপনি, তাই তো? আমরা তো ইন্টারনাল অডিটের মধ্যে মার্কেটিং আছে, তো মার্কেটিং অডিট কাকে বলে? তখন বলা হবে যে রাইট সাম এক্সাম্পল অফ অডিট, তখন এই কিছু কোশ্চেন এখানে কম্পোনেন্ট দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, ওখান থেকে দিতে হবে। নাম্বার 4, 4 নম্বর কোশ্চেন। ঠিক আছে, চার নম্বর কোশ্চেন হলো আরবিভি, 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 আরবিভি দিয়ে একটা কোশ্চেন দিয়ে রাখেন, এখানে একটা কোশ্চেন থাকবে আরবিভির উপরে। আর একটা কোশ্চেন খুব আসে প্রায়, ভিসিএ, ভিসিএ, ভিসিএ। ঠিক আছে, আমার মনে হয় আউটলাইন হয়ে গেছে আমাদের ক্লাসের। এখন আমরা চলে আসি, হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারনাল অডিট। তাহলে এটার উত্তর কি পাওয়া গেল? কি লিখেছেন কেউ? অলরেডি তো আমরা ক্লাসে বলে ফেলছি। কামরুল, কি লিখেছেন উত্তর?
হুম এই স্যার এটা পেয়েছেন উত্তর? স্যার এটা হচ্ছে স্যার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তারপর অ্যাকাউন্টিং, ফাইনান্স। সংজ্ঞাটা বলেন, শুধু সংজ্ঞাটা বলেন ভালো করে। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারনাল? Identifying and রাইট, আইডেন্টিফাই। identifying and evaluating হুম firms' strength and weakness in the function areas of business. ওকে, ফাইন ফাইন, ঠিক আছে, এইটা ভালো কথা, এটা হলো সংজ্ঞা। ঠিক আছে, ইন্টারনাল অডিট মিনস, internal audit is identifying and evaluating a firm's strength and weakness in the functional area of business. ঠিক আছে, ফর এক্সাম্পল অথবা ইনক্লুডিং যেভাবে লিখেন, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, আপনি এগুলো বলে দিতে পারেন কি কি ইন্টারনাল দ্য ফাংশনাল এরিয়া অফ বিজনেস। ফাংশনাল এরিয়া অফ বিজনেস বলছেন, কিন্তু ফাংশনাল এরিয়া গুলো কি কি এগুলো আপনি চাইলে উল্লেখ করে দিতে পারেন। পেয়েছেন জায়গাটা? সবাই পারবেন তো নাকি? ইউসুফ, স্যার ইউসুফ জি খুঁজে স্যার। পেয়েছেন? জি স্যার, 92 পৃষ্ঠার উপরের প্রায়। হ্যাঁ, একদম প্রথম লাইনটাই তো আমরা যেখানে বললাম যে এই যে ফোকাসেস বলছে না, দিস চ্যাপ্টার ফোকাসেস অন আইডেন্টিফাইং, এটাই হলো আসলে ইন্টারনাল অডিট। আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু তো ইন্টারনাল অডিট, তাই তো, ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তো ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলতে যা বোঝায় এটা এখানে এই সংজ্ঞাটা এইভাবে এখান থেকে দিয়ে দিবেন। এই চ্যাপ্টার যা ফোকাস করেছে তাই আমাদের ইন্টারনাল। আচ্ছা, এখন আসি হলো নেক্সট কথা, সেটা হলো হোয়াট আর দ্য কি ইন্টারনাল ফোর্সেস। ঠিক আছে, আচ্ছা এটা পাওয়া যাবে হলো, এটা পাওয়া যাবে ম্যানেজমেন্ট অডিট পাওয়া গেল। আচ্ছা একটা দেখি অডিট গুলো কি কি পাওয়া যায়। প্রোডাক্ট সার্ভিস প্ল্যানিং, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং। থাক, আচ্ছা আমরা এই হোয়াট আর দ্য কি ইন্টারনাল ফোর্সেস, দ্য কি ইন্টারনাল ফোর্সেস অফ অ্যান অর্গানাইজেশন ইনক্লুডস, ওই যে এগুলো লিখে দেন, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং, প্রোডাকশন এন্ড অপারেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস। কটা হলো এখানে? এক ম্যানেজমেন্ট, দুই মার্কেটিং, তারপরে তিন ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং, চার প্রোডাকশন এন্ড অপারেশন, পাঁচ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ছয় ম্যানেজমেন্ট সিস্টেমস। ছয়টা, ঠিক আছে। তার মানে কি ইন্টারনাল ফোর্সেস হলো ছয়টা। লিখে রাখলে ভালো হয়, নাহলে পরে আর খুঁজে পাবে না, কারণ অথবা ওখানে একটু দাগ দিয়ে রাখতে পারেন যদি, তাও অনেক সহজ হবে। ম্যানেজমেন্ট নাম্বার ওয়ান, নাম্বার টু মার্কেটিং, নাম্বার থ্রি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। দুটো একসাথে হয়, দুটো না, আলাদা না কিন্তু এক, মানে 3 নম্বর জিনিস এটা একসাথে। 4 নম্বর হলো প্রোডাকশন অ্যান্ড অপারেশন, 4। 5 হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপর 6 নম্বর হলো এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস। সিস্টেম বলে কিছু নেই, সিস্টেমস। ওই দিন কে একদিন ইন্টার্নশিপ রিপোর্ট জমা দিতে নিয়ে আসছেন সিগনেচার করার জন্য, কিন্তু সব জায়গায় সিস্টেম লেখা, সিস্টেম লেখা। সিস্টেমস, সিস্টেম হয় না আসলে কথাটা, সিস্টেমস। কারণ সিস্টেম কখনো একা একা সিস্টেম হতে পারে না, নিজেই প্লুরাল। কিছু জিনিস থাকে যে যেটা সিঙ্গুলার ফর্ম হয় না। ঠিক আছে, আর্মি, আর্মি কি সিঙ্গুলার ফর্ম হতে পারে? আর্মি কি একজনে আর্মি হয়? ওয়ান ম্যান, একজন আর্মি তো হয় না। আর্মি মানে হলো একটা গ্রুপ। এরকম সিস্টেমস হলো ইন্টারকানেক্টেড কম্পোনেন্টস, আমরা সিস্টেম বলি। সিস্টেম ইজ এন ইন্টারকানেক্টেড কম্পোনেন্টস। একাধিক কম্পোনেন্ট যখন নিজেরা কানেক্টেড থাকে তখন এটাকে সিস্টেম বলা হয়, তাই তো। যেমন কিনা একটা সিস্টেমের উদাহরণ বলি, সাউন্ড সিস্টেম শুনেছেন? সিস্টেম, সাউন্ড সিস্টেম শুনেছেন? সাউন্ড সিস্টেমস শব্দটা শুনেছিলেন কখনো? জি স্যার। অনেকে তো বলে যে সাউন্ড সিস্টেমটা ভালো হচ্ছে না। সাউন্ড সিস্টেম, বলেন না লোকজন? কেন বলে? সাউন্ড হওয়ার জন্য একটা কম্পোনেন্ট দিয়ে সাউন্ড হয় না, শুধু স্পিকার দিয়ে সাউন্ড হয় না। সাউন্ড হওয়ার জন্য স্পিকার লাগে, তারপর মাইক্রোফোন লাগে যেটা দিয়ে কথা বললে, আবার এটা এমপ্লিফায়ার লাগে যেটা থেকে যায়, তারে কানেকশন লাগে, তারপর আবার স্পিকার থাকতে হয়, স্পিকার দিয়ে সাউন্ডটা বের হয়ে আসে।
কোনো এক জায়গায় সমস্যা হইলেই কিন্তু আলটিমেটলি ইয়ে হবে না, সাউন্ড আর হবে না, তাই তো? বুঝতে পারছেন? ধরুন মাইক্রোফোনটা কাজ করছে না, সাউন্ড কাজ করবে না। মাইক্রোফোন ঠিক আছে, কানেকশন ঠিক নেই, কাজ হবে না। তারের সমস্যা, তারের সমস্যাও নেই, মাইক্রোফোন সমস্যা নেই, সমস্যা হলো স্পিকারে, তো তাও সাউন্ড হবে না। অর্থাৎ আউটপুট একটা, কিন্তু এক আউটপুট পেতে গেলে আপনাকে একাধিক কম্পোনেন্টকে ঠিক রাখতে হয়, তখন এটাকে আমরা বলছি সিস্টেমস। কম্পিউটার সিস্টেমস, কম্পিউটার কাজ করে না, ভাই আমার কম্পিউটার ওপেন হয় না, তো তখন কি বলে যে কম্পিউটার ওপেন হয় না, আপনার কম্পিউটারে নিশ্চয়ই মাদারবোর্ডের সমস্যা থাকতে পারে, প্রসেসরের সমস্যা থাকতে পারে, র্যামের সমস্যা থাকতে পারে, সিম্পলি কিবোর্ডের সমস্যা থাকতে পারে, বাটনের সমস্যা থাকতে পারে, পারে কিনা, পাওয়ারের সমস্যা থাকতে পারে। তো আসলে যখন একাধিক বিষয়ে জড়িত হয় একটা আউটপুটের জন্য, তখন এই পুরো বিষয়টাকে আমরা একসাথে বলি সিস্টেমস। কি বলি আমরা? সিস, বলেন কি বলি? কামরুল কি বলি আমরা? শুনতে বুঝি পাচ্ছেন? নাই স্যার। আমরা হ্যাঁ, একাধিক বিষয় জড়িত হয়ে যখন কোনো আউটপুট তৈরি করে, তখন এটাকে আমরা কি বলি? নাম কি দিয়েছি এটাকে? সিস্টেমস। সিস্টেমস। এটা মনে থাকলেই হবে, সিস্টেমস কাকে বলে। আমরা অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমসে পড়ছি, আর প্রায় আমরা সিস্টেমস এর কথা বলি। কোনো একটা অফিসে গেলেই তো বলে যে ভাই এটা সম্ভব না, তখন বলে ভাই একটু সিস্টেম করে দেন না। মানে কি? যে এখানে লাগে ওইখানে লাগে, ওই সবকিছু আপনি করে দেন, একাধিক বিষয় যুক্ত, আমি পারবো না একা, আপনি একটা সিস্টেমস করে দেন। তবে সুন্দর করে বললেন, সিস্টেম বলেন না, বলবেন সিস্টেমস। কি বলবেন? সিস্টেমস। সিস্টেমস, সিস্টেমস করে দেন, কারণ সিস্টেম কখনো একা একা হয় না, সিস্টেমস হতে হয়। আচ্ছা, এখন আমরা ফিরে আসি আবার আমাদের জায়গায়। তাহলে 6টা কম্পোনেন্ট কি কি দাঁড়ালো বলেন? স্যার, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স, প্রোডাকশন, অপারেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস। ঠিক আছে, এখন কাজ হলো নেক্সট কোশ্চেন, যেটা থার্ড কোশ্চেন, ডিফাইন উইথ এক্সাম্পল। ডিফাইন করেন আর এক্সাম্পল দেন। কিসের? অডিট চেকলিস্ট, অডিটের চেকলিস্ট দেন। তো আপনার পেজ উল্টাতে থাকে, ইন্টিগ্রেটিং কালচার বাদ দেন। পেজ কত? 99 এর আগে 98 এ আছে না? কালচার না, এখানেও নেই। 99 ম্যানেজমেন্ট শুরু হলো, দেখা যাচ্ছে, তাই না? পেজ 99। আমরা 5টা ইন্টারনাল ফোর্স পড়বো, 6টা পড়বো, 6টার মধ্যে প্রথমটা হলো ম্যানেজমেন্ট। ঠিক আছে, ম্যানেজমেন্ট নিয়ে প্রথম যে লাইন লিখেছে, দ্য ফাংশনস অফ ম্যানেজমেন্ট কনসিস্টস অফ 5 বেসিক অ্যাক্টিভিটিস। ম্যানেজমেন্টের ফাংশন হলো 5টা: প্ল্যানিং, অর্গানাইজিং, মোটিভেটিং, স্টাফিং, কন্ট্রোলিং। ঠিক আছে, ডিফাইন উইথ এক্সাম্পল বললে আপনি ম্যানেজমেন্ট কাকে বলে বলতে হবে তো নাকি? তো এর মধ্যে আর কি কি আছে সেটা বলতে হবে। তো আপনি এগুলো বলে দিবেন যে management function consists of 5 basic activities: planning, organizing. Management is planning, organizing, motivating, staffing and controlling. ঠিক আছে, তবে একটা টেবিলও আছে 4.3, দেখেন টেবিল 4.3 ওই যে উপরে দেওয়া আছে, দেখছেন? বেসিক ফাংশনস অফ ম্যানেজমেন্ট, এটা ডিটেইল এখানে আছে। প্ল্যানিং কাকে বলে, আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেসে ফর্মুলেশনটা কাজে লাগে, ইমপ্লিমেন্টেশনের কাজে লাগে, অর্থাৎ সবগুলো স্টেপই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের সাথে জড়িত। তবে আমাদের জন্য ইম্পর্টেন্ট টেবিল হলো যে নাম্বার 3, থার্ড কোশ্চেন যেটা আমরা করেছি, যে ডিফাইন ম্যানেজমেন্ট অডিট উইথ এক্সাম্পল বা উইথ ইটস কম্পোনেন্ট চাক বা এক্সাম্পল চাক, যেভাবেই বলুক, আপনাকে তো সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞা তো আপনি না জানলেও দিতে পারেন, অ্যাকাউন্টিং এর সঙ্গে দিতে পারে, কিন্তু এই কম্পোনেন্টটা নিয়ে ঝামেলা হয়, প্রায় কম্পোনেন্ট খুঁজে পায় না। তো গত চ্যাপ্টার যেটা ছিল, চ্যাপ্টার 3-তে, ওখানে একটা সুবিধা ছিল যে ওখানকার কম্পোনেন্ট গুলো ওই যে একটা টেবিল করে করে দেওয়া ছিল। ওই টেবিল থেকে, যেমন ইকোনমিক ফোর্সেস এর টেবিল ছিল, একটা টেবিলের মধ্যে সুন্দর দেওয়া ছিল, আপনি এখান থেকে যে কটা মনে রাখতে পারেন, 5টা 6টা হয়ে যেত। এখন এখানে কাজটা কি? এখানে টেবিল খুঁজে বের করা যাবে, সেটা হলো, দেখেন আপনি এখানে কোশ্চেন আকারে আছে, পেজ 103-এ আছে। 103 পর্যন্ত, 99 পরে সবগুলো এই যে টেবিলটা উপরে ছিল, 99 নম্বর পেজে যে টেবিলটা ছিল, এই টেবিলেরই একটু ব্যাখ্যা আকারে ডিটেইল পড়াশোনা আছে এখানে, 100 পেজে, 101 পেজে, বুঝতে পারছেন?
প্ল্যানিং নিয়ে বিস্তারিত কথাবার্তা আছে, কেমনে প্ল্যানিং হবে, অর্গানাইজিং নিয়ে বিস্তারিত কথা, মোটিভেটিং, তারপরে স্টাফিং, কন্ট্রোলিং, দেখেছেন এগুলো 102 পেজ পর্যন্ত। এটা জি, আপনি ম্যানেজমেন্ট কোর্সে কোথাও পড়েছেন, ঠিক আছে? এখানে এই জন্য আমি আর এখানে গুরুত্ব দিচ্ছি না এটাকে। আমি মনে করি যে আপনারা বুঝেছেন, জানেন ম্যানেজমেন্ট কি জিনিস, আর ওইখান থেকে আপনারা দেখে নিলে হয়ে যাবে। ওই টেবিলটা ভালো করে দেখবেন 4.3, ওই টেবিল থেকে বুঝে যাবেন। তারপরেও যদি আরো বুঝতে হয়, পড়তে হয়, ওই পেজগুলো পড়বেন। কিন্তু আমার পরীক্ষার জন্য কোনটা লাগবে? পরীক্ষার জন্য লাগবে এই 103 নম্বর পেজের যে প্রথম যেটা আছে, ম্যানেজমেন্ট অডিট চেকলিস্ট অফ কোশ্চেন্স। ঠিক আছে? জি স্যার। 9টা কোশ্চেন আছে এখানে। কয়টা? 9টা। 9টা। হ্যাঁ, এই 9টা কোশ্চেনই আপনাকে এই যে কম্পোনেন্ট মনে করে দিতে হবে। ঠিক আছে? চেকলিস্ট অফ কোশ্চেন্স, ডাজ ফ্রম ইউজার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কনসেপ্টস আর কোম্পানি, এগুলো দিয়ে উত্তর দিয়ে আমরা স্ট্রেংথ উইকনেস বুঝতে পারবো। ঠিক আছে? অডিট করা বলতে তো কোম্পানি শক্তিশালী না দুর্বল এটা খুঁজে বের করাই তো। ইন্টারনাল অডিটের কাজ কি আমাদের এখানে? যে আমার ইন্টারনাল যে কম্পোনেন্ট গুলো আছে, কোর্সেস গুলো আছে, এগুলোর বিবেচনায় আমরা কি শক্তিশালী নাকি দুর্বল, আমরা কি আমরা স্ট্রং নাকি আমাদের এখানে উইকনেস আছে কোনো। নো দাই সেলফ, নিজেকে চেনো, নিজেকে যাচাই করো, খুঁজে বের করো। মানে হলো নিজের মধ্যে কি ত্রুটি, নিজের কম্পোনেন্ট গুলো দেখতে হবে। যেমন আমার চোখে ত্রুটি আছে কিনা, চোখটা টেস্ট করান। আমার কানে সমস্যা আছে, কান পরীক্ষা করান। এইগুলো টেস্ট করে, ব্লাডে টেস্ট করে, তারপরে টেস্ট করে। এগুলো হলো উদ্দেশ্য, হলো অডিট করা, যাতে করে আমার কোনো সমস্যা আছে কিনা, শক্তিশালী কিনা। খুঁজে পেলেন কি আপনার কান আর 10 জনের কানের চেয়ে অনেক শক্তিশালী? সবাই কানে যা শুনে আপনি তার চেয়ে বেশি শুনেন। একটু ঝামেলাও আছে, এই জন্য আওয়াজ বড় বড় লাগে। তো এই যে একটা প্রবলেম হোক বা সুবিধা হোক, এটা খুঁজে পেয়েছেন কখন? যখন আপনি কানটা টেস্ট করতে গেছেন, চেক করতে গেছেন। আমাদের কাজও ম্যানেজমেন্টের এই কোশ্চেন গুলো করা। কোশ্চেনের উত্তর পেলেই আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য পজিটিভ কিনা। পজিটিভ হলে এটাকে আমরা স্ট্রেংথ বলি, অথবা উত্তরটা নেগেটিভ আসে কিনা। উত্তরটা নেগেটিভ আসলে বুঝবেন এটা আপনার জন্য উইকনেস। আচ্ছা, যেমন কিনা 6 নম্বর কোশ্চেনটা দেখেন, আর জব ডেসক্রিপশনস এন্ড জব স্পেসিফিকেশনস ক্লিয়ার। বুঝতে পেরেছেন তো না? জি স্যার। মানে কি বাংলায় বলেন? আর জব ডেসক্রিপশনস এন্ড জব স্পেসিফিকেশনস ক্লিয়ার অর্থ কি দাঁড়াইলো? কাজের বিবরণ এবং কাজের উদ্দেশ্য ক্লিয়ার আছে। উদ্দেশ্য ক্লিয়ার কিনা। অর্থাৎ আপনি কি কাজ করতে হবে, আপনার পজিশন তো দেওয়া আছে, কাজ আর কিছু বলার নাই। কি কাজ? যে যখন যেটা ডাকে তখন সেটা করে। আপনি কি করেন? অনেক সময় দেখবেন কোম্পানি থেকে কাজ করে আসলে অন্য কোম্পানিতে জয়েন করার সময় জিজ্ঞেস করে যে আপনি কি কাজ করতেন। পজিশন তো আপনার অপারেশনস ম্যানেজার নামে ছিল, আপনার কাজটা কি ছিল? বলে আমি যে বলেন আমরা ইন্টার্নশিপ করছি। আমরা কি করছি? আমি স্টেপলার লাগাইছি, ফটোকপি করছি, তারপরে চা দিচ্ছি। তো এইগুলো হলো আপনার কাজ, তাই তো? জব ডেসক্রিপশন, জবের বিবরণ, আপনি কি কাজ করতেন। যদি আমাকে জিজ্ঞেস করে আপনি কি করেন, আমি বললাম যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাকাউন্টিং। আচ্ছা, আপনি কি করেন, আপনার জব ডেসক্রিপশন কি? তখন আমরা বলবো যে আমার জব ডেসক্রিপশন হলো আমাকে ক্লাস কন্ডাক্ট করতে হয়, কোর্সের জন্য নির্ধারিত যে পরিমাণ ক্লাস এটা কন্ডাক্ট করতে হয়। তারপরে এই কোর্সগুলোর সাথে সম্পৃক্ত হয়ে ইন্টারনাল অ্যাসেসমেন্টে কিছু মার্কস দিতে হয়, খাতা দেখতে হয়, ইভালুয়েট করতে হয়, ফাইনালে খাতাও দেখতে হয়। পরীক্ষা কন্ডাক্ট করতে গিয়ে তখন পরীক্ষার সময় আমাকে ইনভিজিলেশনে থাকতে হয়, পরীক্ষার সময় দিতে হয়, তাই তো? এছাড়াও রিসার্চের কম্পোনেন্ট হিসেবে এই যে কোর্সগুলো পড়াচ্ছি বা যে ইস্যুতে আমাদের ডিগ্রি, তো এই ইস্যুতে নতুন নতুন চ্যালেঞ্জ কি আসছে, এই বিষয়গুলো আমাদের নিয়মিত আপডেটেড থাকতে হয় এবং এগুলো পাবলিশও করতে হয় গবেষণার অংশ হিসেবে। এছাড়াও কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব, এজ এ চেয়ারম্যান মিটিং কন্ডাক্ট করতে হয়, মিটিং এ থাকতে হয়। এই সব কিছু আমার কিসের বর্ণনা বলেন তো? আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বর্ণনা। এজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোয়াট আই ডু। তো এটা আমার কাছে ক্লিয়ার, আই নো মাই ওয়ার্ক, আমার কাজটা সম্পর্কে আমার জানা আছে এবং এটা ডিফাইন করা আছে পরিষ্কার। তার মানে বোঝা গেল যে ম্যানেজমেন্ট এখানে দুর্বলতা নাই। কিন্তু যদি কোনো ফার্মে এরকম হয় যে কোম্পানিতে লোক আছে এবং লোক জানে কার কি কাজ সে জানে না, বসকে খুশি করাই আমার কাজ, তাই তো? বসকে খুশি করতে হবে এটা বুঝতে পারছেন, কিন্তু কি করে খুশি করতে হবে এটা বুঝতে পারছেন না, তখন বুঝতে হবে যে এখানে নেগেটিভ মার্ক পাবে। তো এটা আপনার উইকনেস চলে আসলো। এই 9টা কোশ্চেন আপনি করতে পারেন। 9টা কোশ্চেনের মধ্যেই উত্তর যখন নেগেটিভ আসবে তখন বুঝবেন আপনি উইক, তাই তো? পজিটিভ আসলে উত্তর হলো স্ট্রেংথ। আচ্ছা, তো পরেরটা মার্কেটিং। মার্কেটিং কাকে বলেন?
মার্কেটিং এর ফাংশন গুলো বললেন, ফাংশন দিয়ে সংজ্ঞা দেওয়া যায়। ম্যানেজমেন্ট ইজ প্ল্যানিং ডট 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 এগুলো বললেন না। মার্কেটিং কি? মার্কেটিং এর ফাংশন হলো 7টা। কয়টা? কয়টা? কাস্টমার অ্যানালাইসিস, কাস্টমার অ্যানালাইসিস নাম্বার 1। সার্ভিস প্ল্যানিং, স্যার প্রাইসিং, ডিস্ট্রিবিউশন মার্কেটিং রিসার্চ। অনেকে এটা বলতে পারে না। ম্যানেজমেন্টের প্রশ্নটাতে সবাই পারে, মার্কেটিং এর প্রশ্নটাতে কেন জানি সবাই আটকে যায়। কারণ আপনারা মনে হয় মার্কেটিং এ দুর্বল বা পড়েছেন, এইভাবে পড়া হয়নি হয়তো। ম্যানেজমেন্টের ফাংশন গুলো তো ডিফাইন করা থাকে তুলনামূলক। মার্কেটিং এর ফাংশন গুলো সাধারণত ইনোভেটিভ ফাংশন, হঠাৎ হঠাৎ নতুন নতুন কাজ শুরু হয়ে যায়। তো এনিওয়ে, আমাদের কাজ হলো এখানে এই 7টা ফাংশনের কথা লেখা পরীক্ষায়, ঠিক আছে? যখন ডেফিনিশন চাইবে তখন লিখবেন, ঠিক আছে? জি স্যার। আর চেকলিস্ট কোথায় আছে? চেকলিস্ট স্যার চেকলিস্টের এটা স্যার মানে কোশ্চেনটা স্যার কিভাবে আসবে স্যার? চেকলিস্টের কোশ্চেনটা কোশ্চেনটা আসতে পারে সিম্পলি এইভাবে যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ মার্কেটিং অডিট। মার্কেটিং অডিটের কম্পোনেন্ট গুলো কি কি? তখন আপনি আবার কোশ্চেন লিখবেন না, লিখবেন হলো মার্কেট সেগমেন্ট, ঠিক আছে? মার্কেট সেগমেন্ট স্যার। এখানে লেখছে আর মার্কেট সেগমেন্টস ইফেক্টিভলি, তারপরে শুধু মার্কেট সেগমেন্ট লিখবেন যে কম্পোনেন্ট লিখতে চাচ্ছেন। আর যদি চেকলিস্ট হিসেবেই কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে? ড্র চেকলিস্ট, ঠিক আছে? এটা চেকলিস্ট ড্র করেন, অথবা ডিসক্রাইব এ চেকলিস্ট, অথবা ক্রিয়েট এ চেকলিস্ট। এটা চেকলিস্ট তৈরি করতে বলতে পারে, তখন তো আপনি কোনো কথা নাই, ডট ডট 1 2 3 লিখে কোশ্চেনগুলো লেখা শুরু করে দেবেন। স্যার আচ্ছা, আপনি মার্কেটিং এর যে ভেতরের যে কথাগুলো, অর্থাৎ কাস্টমার অ্যানালাইসিস কাকে বলে, সেলিং প্রোডাক্ট সার্ভিস কাকে বলে, ঠিক না? প্রোডাক্ট সার্ভিস প্ল্যানিং কাকে বলে, প্রাইসিং প্রাইসিং আছে না 4 নম্বরে, প্রাইসিং কাকে বলে, ডিস্ট্রিবিউশন কাকে বলে, হ্যাঁ। নাম্বার 6 এ কি আছে? মার্কেটিং রিসার্চ কাকে বলে, এগুলো। এবং নাম্বার 7 অপরচুনিটি অ্যানালাইসিস কাকে বলে। অপরচুনিটি অ্যানালাইসিস কে এখানে কিন্তু আরেকটা নামে ডাকা হয়, কস্ট সিবিএ, কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এই 7টা কম্পোনেন্টের মধ্যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস এর কোশ্চেনটা দেখি আমি বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে? হোয়াট ডু ইউ মিন বাই অপরচুনিটি অ্যানালাইসিস? আপনি বলতে পারেন আজকে ক্লাসে পড়া হচ্ছে না, পড়া দেওয়া হচ্ছে, কারণ এটা এমন এগুলো বিষয়গুলো এমন যেগুলো সবগুলো আপনি অন্য কোর্সে পড়েছেন। এটা আমার কোর্স না, এখনকার পড়ার বিষয়বস্তু না। এখানকার বিষয়বস্তু হলো ওই যে চেকলিস্টটা শুধু জানানো আপনাদের। কিন্তু প্রবলেম হলো এই যদিও বা ওইটা জানানো হয়, ওইটাই আপনার কোশ্চেন আসে, কিন্তু পাশাপাশি কিছু কোশ্চেন এসে যায়। যেমন কিনা বললো যে ম্যানেজমেন্ট অডিট চেকলিস্টটা প্রিপেয়ার করেন, লিখেন। কিন্তু কেউ কেউ চাইলে কোশ্চেনের সাথে একটা জুড়ে দিয়ে একটা কোশ্চেন করে দেয়, হোয়াট ডু ইউ মিন বাই ম্যানেজমেন্ট, পারে কিনা? তার এটা দোষও হবে না, কারণ সে ম্যানেজমেন্টই জানে না, ম্যানেজমেন্টের চেকলিস্ট কেন করবে? তো এই কোশ্চেন এসে যায়, ওই হিসেবে আপনাকে ওই সংখ্যাটা জানতে হবে। একইভাবে শুধু ম্যানেজমেন্ট জানলে হচ্ছে না, ম্যানেজমেন্টের যে 5টা ফাংশনগুলো সম্পর্কেও জানতে থাকতে হয়। ফাংশনগুলোর নাম জানেন অনেকে, ফাংশনগুলোর সংজ্ঞা আবার দিতে পারেন। তো সেই হিসেবে আমি রিকোয়েস্ট করবো যে যেমন ম্যানেজমেন্টের 5টা ফাংশন আপনি জানেন, 5টা ফাংশনের সম্পর্কেও জানেন, আচ্ছা ওটা কি এটাও জানেন, ঠিক আছে? একইভাবে মার্কেটিং এর যে 7টা ফাংশনের কথা বলা আছে, 7টা ফাংশনের ডেফিনিশন আপনি যেন দিতে পারেন। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসে হলো এই সিবিএ মানে অপরচুনিটি অ্যানালাইসিস সম্পর্কে কোশ্চেন আসে। সিবিএ বুঝেন? কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এইটার মধ্যে থাকে হলো অ্যাসেসিং টোটাল কস্ট, অ্যাসেসিং টোটাল বেনিফিট, আর নাম্বার ছিল কম্পেয়ার টোটাল কস্ট এন্ড টোটাল বেনিফিট। 3টা স্টেজ, ঠিক আছে? প্রথম হলো অ্যাসেস করবেন কস্ট, অ্যাসেস করবেন বেনিফিট, তারপরে কম্পেয়ার করবেন। এই কাজ এটা আমরা করেই থাকি আমাদের বাস্তব জীবনে, শুধু স্টেপ আকারে হয়তো আমরা জানি না। সিবিএ কস্ট বেনিফিট অ্যানালাইসিস, কস্ট কত এটা খুঁজবেন, তারপর বেনিফিট কত দেখবেন, আর একটা কম্বাইন নেবেন, ওটার কস্ট কত বেনিফিট কত দেখবেন, তারপরে এদের মধ্যে কম্পেয়ার করবেন, এই কস্টে এই বেনিফিট, এই কস্টে এই বেনিফিট। একটা বাজারে গিয়ে একটা জিনিস কিনতে গেলেও তো তখন আপনাকে 3টা জিনিস দেয়,
যে এই জিনিসটা দেখেন এটার দাম কম আছে, কস্ট কম কিন্তু বেনিফিটও কম, ওইটা একটু দাম কম আর একটু কম কিন্তু বেনিফিট আর একটু কম, আর ওটার দাম সবচেয়ে বেশি ওটার বেনিফিটও সবচেয়ে বেশি। তখন আপনি কি করেন? আপনি কস্ট আর বেনিফিটের একটা তুলনা করেন, করেন কি না? ওইটাকে আমরা বলছি সিবি, কস্ট বেনিফিট অ্যানালিসিস। আচ্ছা, আচ্ছা, বেসিক সেট অফ কস্ট বেনিফিট ইন্ডিকেটরস কি? বেসিক সেট অফ কস্ট বেনিফিট ইন্ডিকেটরস পেয়েছেন? বই আছে তো সামনে নাকি? বই থাকলে পাবেন, না হলে খুঁজে পাবেন না কোথায় আছে। বেসিক সেট অফ কস্ট বেনিফিট ইন্ডিকেটরস, এখানে 6টা ইন্ডিকেটর আছে: এনপিভি, পিভিবি, পিভিসি, ডিসিআর, তারপরে নেট বেনিফিট মাইনাস পিভিবি, স্যার এটা পেজ কত স্যার? 106 নম্বর পেজ একদম শেষে। স্যার জি স্যার পাইছি। হ্যাঁ, এই কস্ট বেনিফিট অ্যানালিসিসে এখানে আপনি স্টেপও পেয়ে যাবেন, পাশাপাশি আজকে ক্লাসে ইম্পর্টেন্ট, পরে আপনি ভিডিওতে আবার রিউইন্ড করে করে দেখে নেবেন কোন জিনিসটা আপনাকে নোট রাখতে হবে আর কি। হ্যাঁ, চ্যাপ্টারটা অনেক সহজ, কিন্তু যারা যারা এই চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার করতে পারে না তারা মূলত ওই যে কি পড়তে হবে এটা ঠিক মতো না দেখার কারণে অ্যান্সার করতে পারে, নাহলে তো সবাই এইগুলো পড়েছে, জানেও কিছু না, নতুন কোনো ইস্যু না, যেটা আইএফই এরকম কোনো টার্ম তো নাই এখানে। বিষয়গুলো সিবি আপনি জানেন, আগেও পড়েছেন, ব্যাস এখানে এই চ্যাপ্টারের মধ্যে আছে বিষয়টা জানার জন্য। আচ্ছা, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং ফাংশন। ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং এর মধ্যে কোশ্চেন আসে সেটা হলো বেসিক টাইপ অফ ফাইন্যান্সিয়াল রেশিওস। হোয়াট আর দ্য বেসিক টাইপ অফ ফাইন্যান্সিয়াল রেশিওস? ঠিক আছে, ফাইন্যান্সিয়াল রেশিও গুলো কি কি? ঠিক আছে, 5 ধরনের রেশিও হয় বেসিক রেশিও। দেখেন এটা লেখা আছে 109 নম্বর পেজে। কি ফাইন্যান্সিয়াল রেশিওস ক্যান বি ক্লাসিফাইড ইনটু ফলোইং 5 টাইপস। পেয়েছেন? 109 পেজ। কি ফাইন্যান্সিয়াল রেশিওস ক্যান বি ক্লাসিফাইড ইনটু ফলোইং 5 টাইপস। 5টা ধরনে ভাগ করা যায়। ঠিক আছে, লিকুইডিটি রেশিও, অ্যাভারেজ রেশিও, অ্যাক্টিভিটি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, আর হলো গ্রোথ রেশিও। ঠিক আছে, গ্রোথ রেশিওটা কোথায় আবার? এটা নাই কেন? 111 পেজে। আচ্ছা, মাঝখানে আবার টেবিলের কারণে চলে গেছে। হ্যাঁ, 111 নম্বর পেজে আছে। ওই যে 110 নম্বর পেজে তো সবগুলো আবার সুন্দর করে দেওয়া আছে। এই টেবিলটাই আপনি ভালো করে শিখে নেবেন। ঠিক আছে, রেশিও গুলোর নামও আছে এখানে সুন্দর, ক্যালকুলেট করার সূত্রটাও দেওয়া আছে, আর হোয়াট ইট মেজার্স, এটা কোন কাজে কি মেজার করে এটাও দেওয়া আছে। এর চেয়ে বেশি কিছু জানার আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, আচ্ছা, অ্যাকাউন্টিং এ ফাইন্যান্সের থেকে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা ব্রেক ইভেন অ্যানালাইসিস। ব্রেক ইভেন অ্যানালাইসিস বলতে কি বোঝায়? পেজ 112 তে দেখুন। স্যার এটা কি স্যার ড্র করে দেওয়া লাগবে না, স্যার? ড্র করে দেওয়া লাগবে না। আপনি পরীক্ষা শুধু ব্রেক, হোয়াট ডু ইউ মিন বাই ব্রেক ইভেন অ্যানালাইসিস, হোয়াট ইজ ব্রেক ইভেন অ্যানালাইসিস আসলে, ও ব্রেক ইভেনের কথা জিজ্ঞেস করছেন না অন্য কিছু? জি স্যার, ব্রেক ইভেনের কথা বলছি। ব্রেক এটা কি স্যার ইভেনের, ড্র করে দেওয়া লাগবে? না ব্রেক ইভেন আপনি এই যে 112 নম্বর পেজে দেখেন 3 নম্বর লাইন ব্রেক ইভেনের, এটা এই লাইনটা লিখে দিবেন। দ্য ব্রেক ইভেন পয়েন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য quantity of unit that a firm must sell for its total revenue year to equal to its total cost. শেষ। বুঝা গেছে কথাটা? আর কিছু আঁকতে হবে না, দিতে হবে না, ব্যাস এখানেই শেষ। এই লাইনটা লিখলেই হয়ে যাবে। পেয়েছেন? আমি যে লাইনটা খুঁজতে বলেছিলাম, দ্য ব্রেক ইভেন পয়েন্ট, জি স্যার। 112 নম্বর পেজেই আছে এখানে। তাহলে ব্রেক ইভেনের সংজ্ঞাও চলে গেল, এটাও ইনশাআল্লাহ পেরে যাবেন। আর অডিট চেকলিস্ট কোথায় আছে দেখেন, এইটার চেকলিস্ট পরের পেজে 13তে নাই, 14তে আছে। পেয়েছেন? জি স্যার। ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং অডিট চেকলিস্ট, এখানেও 9টা কোশ্চেন আছে। এই 9টা কোশ্চেন আপনি দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, প্রোডাকশন এন্ড অপারেশনস।
প্রোডাকশন অপারেশনস এর ক্ষেত্রে বেসিক ফাংশনস, এটা সংজ্ঞাটা যদি আসে তোমরা এটা লিখবেন এই যে দ্বিতীয় প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফে। The production operations functions of business consists of all those activities that transform inputs into goods and services. ঠিক আছে, প্রোডাকশন অপারেশন হলো ওই সমস্ত কাজ যা ট্রান্সফর্ম করে, পরিবর্তন করে দেয় ইনপুটকে ইনটু গুডস এন্ড সার্ভিসেস, মানে আউটপুটে। ইনপুটকে আউটপুটে নেওয়ার জন্য যা যা করা হয় এটাকে আমরা প্রোডাকশনের অপারেশন বলে থাকি। ঠিক আছে, এখানে আসলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট না, আসবে না পরীক্ষা আশা করছি। আপনারা আবার টেবিল নিয়ে ভয় পাবেন না, টেবিলের দরকার পড়বে না, টেবিল বাদ, কিন্তু এই যে চেকলিস্টটা করবেন এরপরে। সংজ্ঞা তো বললামই কোথায় আছে, সংজ্ঞা খুঁজে পেয়েছেন আমি যেখানে যে লাইনটা বলেছি? জি স্যার পাইছি। আচ্ছা, তাহলে তো হয়ে গেল এটা। এরপরে আবার ওই যে চেকলিস্টও খুঁজে পেয়েছেন, প্রোডাকশন অপারেশনস চেকলিস্ট কত নম্বর পেজে? So production এর জন্য ফাইন্যান্স অ্যাকাউন্টিং আছে। ফাইন্যান্স, আমরা কবে ফাইন্যান্স অ্যাকাউন্টিং ছেড়ে দিলাম? 116 পেজে হচ্ছে প্রোডাকশন চেকলিস্ট। চেকলিস্ট আমাদের কি করতে হয়, একটা আমরা তো বলেছি যে কোশ্চেনটা হলো সবার জন্য কমন কোশ্চেন, সেটা হলো ওইটা কাকে বলে এবং ওইটার একটা চেকলিস্ট, তাই তো? এই দুই কোশ্চেন তো সবার সাথেই আছে। আমাদের 6টা ফোর্স ছিল, 6টার মধ্যে এই কোশ্চেন থাকবে। অতিরিক্ত হলো কোনো জায়গায় যদি ফাংশন দেওয়া থাকে যেটা সংজ্ঞার মধ্যে, সেটা হয়েছিল মার্কেটিং এ, হয়েছিল ম্যানেজমেন্টে, তখন ওই কম্পোনেন্ট গুলো সংজ্ঞাও জানতে হয়। ঠিক আছে, যে ফাংশনের সংজ্ঞাগুলো জানতে হয়, এটা বললাম আর কি। কিন্তু বাকি এরপরে অ্যাকাউন্টিং এ এসে আবার অ্যাকাউন্টিং এর রেশিও জানতে হলো, আমি তো বলে দিলাম ওখানে কি এক্সট্রা পড়তে হবে। স্যার স্যার প্রোডাকশনের বেসিক ফাংশনটা স্যার ওইটা কি স্যার দেখবো? টেবিল না না, টেবিল বাদ, টেবিলটা- টেবিল বাদ, টেবিল বাদ, টেবিল স্যার। এখানে প্রোডাকশনে শুধু দেখবেন হলো সংজ্ঞাটা, যে দ্বিতীয় প্যারাগ্রাফে আছে, দ্য প্রোডাকশন অপারেশন ফাংশনস অফ বিজনেস কনসিস্টস অফ অল অ্যাক্টিভিটিস দ্যাট ট্রান্সফর্ম ইনপুট ইনটু গুডস এন্ড আউটপুট। এখানে আরেকটা লাইনও সামনে লিখতে পারেন, প্রোডাকশন অপারেশন ম্যানেজমেন্ট ডিলস উইথ দ্য ইনপুট ম্যানুফ্যাকচারিং অপারেশন। এটা জাস্ট আপনি আরেকটু লেখার জন্য, কিন্তু মূল কথার লাইনটা ওইটাই, কারণ একটা সংজ্ঞা তো শুধু সংজ্ঞা না লিখে আরো ইন্ট্রোডাক্টরি কিছু কথা থাকে, পরে কথা থাকে সেই হিসেবে। কিন্তু এই প্যারাগ্রাফে এখানেই শেষ কথা যা আছে। এরপরে চলে যাবে সরাসরি পেজ 116-তে, প্রোডাকশন অপারেশন অডিট চেকলিস্ট। চেকলিস্টে আগের দুটাতে 9টা ছিল, এখন হলো 6টা কোশ্চেন। R&D, R&D কাকে বলে? R&D তো সংজ্ঞা নাই কোথাও, গুরুত্ব আলোচনা করে শেষ করে দিচ্ছে, কি করা যায়? এখানে R&D নিয়ে প্রবলেমের কথা বলা আছে, এটা আমেরিকানরা সবচেয়ে বেশি ফেস করছে, এই জন্য ওরা বেশি গুরুত্ব দিচ্ছে যে R&D ওরা অনেক করার পরেও ফার্মে কোনো বেনিফিট তারা পাচ্ছে না, ইনভিজিবল কস্ট। R&D সংজ্ঞাটা কোথা থেকে দেখে লিখে শিখে রাখবেন, লিখে নোট করে রাখবেন, কিন্তু চেকলিস্টটা এখানে আছে 117 নম্বর পেজে। R&D বুঝেন তো আপনারা, নাকি সংজ্ঞাটা আমাকে দিতে হবে, বুঝিয়ে বলতে হবে? স্যার একটু বললে স্যার ভালো হয়। আচ্ছা, R&D হলো ওরকম বিষয় যা প্রোডাক্ট, নতুন নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য অথবা নিউ স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য হোয়াট দ্য কোম্পানি কস্ট, যা কোম্পানি খরচ করে থাকে, অর ইনভেস্ট, এটাকে আমরা বলছি R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হলো টু ক্রিয়েট নিউ প্রোডাক্ট অর টু ডেভেলপ এ নিউ প্রোডাক্ট অর আইডিয়া, যা খরচ করা হয়ে থাকে, এটাকে আমরা বলছি। এটা এর আবার দুইটা ভাগ আছে, ইন্টারনাল R&D আছে, এক্সটার্নাল R&D আছে। নিজেদেরও R&D ডিপার্টমেন্ট রেখে তারা করে থাকে, আবার অন্যের কাছ থেকে হায়ার করে এনেও করে থাকে R&D চেকলিস্টটা এখানে আছে 117-তে, 7টা কোশ্চেন। তারপরে হলো MIS, MIS এর সংজ্ঞাটা কোথায় আছে? সংজ্ঞাটা হলো এই পেজের 117 পেজের লাস্ট লাইনটা, an effective information system that collects, codes, stores, synthesizes and presents information in such a manner that
It answers important operation and strategic questions. ঠিক আছে? জি স্যার। তারপরে পরের একটু সামনে যান, এই পরের প্যারাটাও ঠিক আছে। A management institution receives raw material from both the external it gathers data এই পর্যন্ত এই প্যারাটাও লিখতে পারি, হ্যাঁ, ডিসিশন মেকিং পর্যন্ত। তবে সংজ্ঞা ওইখানেই শেষ, প্রথম যে একটা লাইন যেটা বললাম এটা হলো মূল সংজ্ঞার লাইন, অ্যান ইফেক্টিভ ইনফরমেশন সিস্টেমস। ঠিক আছে, আপনি তো ইফেক্টিভ ইনফরমেশন সিস্টেম লিখবেন না, আপনি শুধু লিখবেন MIS কালেক্টস। ঠিক আছে, MIS লিখে কালেক্টস লিখে দিবেন, এরপরে কালেক্টস, কোড, স্টোর, সিনথেসাইজ, আর MIS এর চেকলিস্ট এখানে আছে। আচ্ছা, এই চ্যাপ্টারে আরো ইস্যুর মধ্যে হলো VCA, ভ্যালু চেইন অ্যানালাইসিস। একটু ফাস্টার হয়ে যাচ্ছে, আমার মনে হয় আপনারা চেক রাখতে পারছেন, তাই না? স্যার শেষ কথাটা বলছিলেন কি স্যার, ওইটা বুঝতে পারি নাই। এমআইএস এর কথাটা কি স্যার, এই যে স্যার 118 পেজের নিচে যেটা দাও এটা কি স্যার চেকলিস্ট? চেকলিস্ট, MIS ইনফরমেশন সিস্টেম, হ্যাঁ চেকলিস্ট তো লাগবেই। চেকলিস্ট না বললেও দাগায় ফেলেন, সবগুলোরই আমাদের যতগুলো ইন্টারনাল ফোর্স আছে সবগুলোরই চেকলিস্ট আপনাকে জানতে হবে, চেকলিস্ট খুঁজে বের করতে আছে, দেওয়াও আছে। তো MIS হয়েই তো শেষ হয়ে গেল না আমাদের 6টাই? জি স্যার। ইন্টারনাল ফোর্স তো 6টা ছিল, 6টারই তো MIS ছিল লাস্ট। জি স্যার। জি স্যার। স্যার তার মানে এখন কাজ MIS মানে ইন্টারনাল ফোর্সের ওই 3 নম্বর কোশ্চেন যেটা, এটা শেষ। জি স্যার। এখন আসেন চতুর্থ কোশ্চেন ছিল মনে হয় RBV, না? RBV, VCA, এগুলো। RBV এর কোশ্চেনটা আবার একটু আগে, এটা কোথায় আছে? RBV শুরুতে কত নম্বর পেজ? পেজ 95 পেজ। হ্যাঁ 95। এখন কথা হলো এখানে আপনারা পড়ে কতদূর বুঝতে পারবেন খুবই ভালো হয়, আপনারা এখান থেকে পড়েন, এখান থেকে লিখেন, ঠিক আছে? এখান থেকে লিখেন, কিন্তু আমি একটু বলি বোঝার জন্য, কারণ এটা পড়ে আপনি পরে আবার না বুঝলে তো সমস্যা, এই জন্য আমার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। RBV হলো রিসোর্স বেসড ভিউ। রিসোর্স বেসড ভিউ হলো যারাই কথা বলছে, একটা ভিউ, একটা মত, এই মতের অধিকারী যারা, তারা বিশ্বাসী যারা, তারাই কথা বলে যে কোম্পানি রিসোর্সই সবকিছু। যে কোম্পানি মোর রিসোর্সফুল তারা ভালো করবে, তাদের পারফরমেন্স ভালো হবে, তারা বেটার, অন্যদের তুলনায় তারা ভালো থাকবে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে এবং তারা উন্নতি করবে। এই জিনিসটা নির্ভর করে শুধুই রিসোর্সের উপরে, এবং রিসোর্সই এখানে মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারা স্বীকার করে যে বাইরের এক্সটার্নাল বিষয়গুলো জড়িত, কিন্তু জড়িত হইলেও গুরুত্বপূর্ণ তত নয় যতটা রিসোর্স গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? অনেকে বলবেন মেধা, ভালো রেজাল্ট করছে, বলে যে তার আসলে মেধা ছিল, পরিশ্রমও ছিল, বলেন না অনেকে? মেধা হলো গড গিফটেড, পরিশ্রমটা হলো সে নিজে করে। তো পরিশ্রমে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় RBV, অর্থাৎ যারা বলে এই কথা যে আমার যা আছে এটা নিয়েই আমাকে লড়তে হবে, কে কি দিল না দিল এটা নিয়ে আমাদের বিষয় না। ওই যে বাইরের বিষয় নিয়ে যারা চিন্তিত নয় তাদেরকে বলছি আমরা RBV, অর্থাৎ রিসোর্স বেসড ভিউ। রিসোর্স বেসড ভিউ বলে যে নিজের রিসোর্স ভালো থাকলে আমরা ভালো করব, আমারকেই দেখতে হবে, অন্য কারো দেখার দরকার নেই। IO ভিউ, অর্থাৎ ওই যে আগের যেটা ছিল পোর্টারের মডেল সহ যারা IO ভিউ এর যারা অধিকারী, এর বিপরীতে আছে, তারা বলে যে এক্সটার্নাল ফোর্সই হলো আসল, ভাই যার মামা খালু আছে তার কিছু লাগে না। এই যে কথাটা, এই কথাটা কি কোন ভিউ এর মধ্যে যায়? IO ভিউ এর মধ্যে। IO ভিউ এর মধ্যে যায় যে ভাই নিজের কিছু করা লাগবে না, বা আমি করলেও কিছু হবে না, আমার করাটা শুধু করার জন্যই, এগুলো তো সবাই করে, আমিও করতেছি, MBA ডিগ্রি দরকার, সবার দরকার, কিন্তু ভালো হবে কিনা, পারফরমেন্স ভালো হবে কিনা এটা নির্ভর করে এক্সটার্নাল ফোর্সের উপরে, মামা খালুর উপরে, ইত্যাদি ইত্যাদি। বা দেশের পরিস্থিতি ভালো হলে এমনিই ব্যবসা ভালো হবে। ব্যবসায়ীরা যেটা যেটা বলে আর কি, বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে, যে ব্যবসা কখন ভালো হয়, আরে ভাই যখন দেশের ইকোনমি ভালো থাকে তখন ব্যবসা ভালোই হয়, আমারও ভালো হয়, আপনারও ভালো হয়, সবারই ভালো হয়। আর অনেকে বলে যে ভাই ছাড়েন ইকোনমি, আমি যদি ভালো ব্যবসা করতে পারি সব জায়গায় করতে পারবো, ঠিক না? নাচতে না জানলে ওঠান বাঁকে, এইসব কথা বলে লাভ নাই, ওঠানের দূর দিয়ে লাভ নাই, আপনি নিজে ভালো করে করেন। তো ওরা বলে, ওদের উদাহরণ হলো যেমন কিনা আমরা যে ইউনিলিভারের কথা বলি, তারপরে প্রাণের কথা বলি, ওরা কি কোনো সময়ে বলছে যে আমাদের এই বাংলাদেশের সমস্যা, ওখানে সমস্যাই, কিন্তু আমরা ভালো করে করবো ব্যবসা, তাই তো? অন্যের কোনো অজুহাত দিতে রাজি না।
তো আরবি ভিউ হলো যারা রিসোর্স কি গুরুত্ব দিয়ে থাকে, কি কি গুরুত্ব দিয়ে থাকে, কোন জিনিসটাকে? রিসোর্স, অর্থাৎ ইন্টারনাল রিসোর্স। আমরা এই চ্যাপ্টারে কেন পড়ছি? এই চ্যাপ্টারের বিষয়বস্তু হলো ইন্টারনালি স্ট্রং যারা হবে তারা ভালো পারফর্ম করবে, এই মতে বিশ্বাসী কারা? আরবি ভিউ যারা। আর আইও ভিউ যারা, তারা বলে হলো ওই যে আগের চ্যাপ্টারের কথাবার্তা, যে ভাই এক্সটার্নাল ফোর্স যদি আমার পক্ষে থাকে তাহলে আমরা ভালো করব। বোঝা গেছে কথাটা? ওকে, আমার মনে হয় আপনারা বুঝে ফেলছেন। বাকিটা হলো লেখার জন্য একটু এখানে যে পেজগুলো আছে, দুটা পেজ পড়তে হবে। এখানে কোশ্চেনগুলো কেমন থাকে? কোশ্চেন থাকে যে what do you mean by RBV? Why do you think RBV is what are the rationale of RBV advocates? RBV advocates এর যুক্তিগুলো কি কি, তাই তো? অথবা why do you think IOView is better than RBV? কেন IOView কি বেটার? IOView এবং RBV এর মধ্যে কোনটাকে উত্তম মনে করেন আপনি, কেন মনে করেন? এইসব প্রশ্ন থাকতে পারে। একটু কঠিন হয়ে যায় কোশ্চেনটা, তারপরেও লিখবেন আর কি। আপনি তো বুঝতে পারছেন তাই না? স্যার কোশ্চেনটা স্যার কিভাবে আসবে স্যার আরেকবার একটু বললে ভালো হতো। সহজতম কোশ্চেন হলো what do you mean by RBV? সহজ কোশ্চেন। RBV কাকে বলে, ডিফাইন, ডেসক্রাইব, শেষ। তখন আপনার যা মন চায় লিখেন, সংজ্ঞা লিখেন, এটা বুঝায় লিখেন, হয়ে গেল। কিন্তু একটু ক্রিটিক্যালি কোশ্চেনটাও আসে। ক্রিটিক্যাল কোশ্চেন হলো এইভাবে যে why do you think, আপনি কেন মনে করেন RBV is a better choice, better alternative for IOView? IOView এর চেয়ে RBV ভালো কেন মনে করেন? অথবা যদি এই কোশ্চেনটা আসে what are the rationale of RBV theories? RBV মতের অধিকারীদের যুক্তিগুলো কি? ঠিক আছে, এটা একটা হতে পারে। যুক্তি খুঁজে বের করা তো মুশকিল। আর আপনাকেও জানতে চাইতে পারে যে আপনার কাছে কোনটা মনে হয়, কোনটা ঠিক মনে হয় এবং কেন মনে হয়, ঠিক না? আরবিভি ভালো নাকি আইওভিউটা ঠিক, কোন মতটা ঠিক আছে এবং কেন ঠিক, এই কথা জানতে চাইতে পারে। যাই হোক, আপনি যদি কিছুই না লিখতে পারেন, ওই যে প্রথম প্রশ্ন যেটা প্রশ্ন করছে ক্রিটিক্যাল, আপনি উত্তর দিচ্ছেন সিম্পল, সেটা কি? যে আরবিভি কাকে বলে এটা ডিফাইন, কিছু লিখে দিলে এখান থেকে হয়ে গেল। আমি যেটা বুঝি যে আমি সিম্পলিসিটিতে পছন্দ করি। কোশ্চেন জটিল হলেও উত্তর সহজে দেওয়াটাই বাঞ্ছনীয়। আমার মনে হয় আরবিভির সংজ্ঞা লিখেন, আরবিভি সম্পর্কে আরো কিছু কথা লিখেন, কেন তারা এটা মনে করে, আর আইওভি এর সাথে তাদের কন্ট্রাস্টটা লিখেন, পার্থক্যটা লিখেন, ব্যাস। এই প্রশ্ন এই সব জায়গায় চলবে ইনশাআল্লাহ উত্তর হিসেবে, উত্তর যেভাবে জটিল হতে গেলে। এম আই ক্লিয়ার? আমি কি সামনে যাব? জি স্যার। আচ্ছা, তাহলে আবার 118 পেজে চলে আসছেন। VCA, ভ্যালু চেইন অ্যানালাইসিস। ঠিক আছে, আল্লাহ। VCA ভ্যালু চেইন অ্যানালাইসিসটা, এটা করার জন্য আপনি একটা চারটা বক্স আঁকেন পাশাপাশি। ঠিক আছে, একটা বক্স আঁকেন, একটা বক্স এঁকে অ্যারো দিয়ে আরেকটা বক্স আঁকেন, তারপরে ওটাকে অ্যারো দিয়ে আরেকটা বক্স আঁকেন, আরেকটা অ্যারো দিয়ে চতুর্থ চারটা বক্স আঁকেন। স্যার পাশাপাশি পাশাপাশি মানে বাম থেকে ডানে, সবার বামে একটা, তারপরে ডানে, তারপরে ডানে, এইভাবে খাতাটাকে ওইভাবে এই যে ল্যান্ডস্কেপ করে নিতে পারেন, চারটা আঁকতে না পারেন, ছোট ছোট করে এঁকে ফেলেন বক্স। আঁকছেন? জি স্যার। আচ্ছা, প্রথমে লেখেন হলো সাপ্লায়ার, তারপরে লেখেন হলো ম্যানুফ্যাকচারার বক্সের ভিতরে। জি স্যার। তৃতীয় নম্বর লেখেন ডিস্ট্রিবিউটর, 4 নম্বরে লেখেন কনজিউমার। জি স্যার। লিখছেন? জি স্যার। আর এটাই হলো VCA, এটা হলো ভ্যালু চেইন অ্যানালাইসিস। পারবেন না পরীক্ষা লিখতে? ইনশাআল্লাহ পারবেন তো, কিন্তু ব্যাখ্যা করে লিখতে পারবেন? স্যার পড়লে স্যার পারবো। ব্যাখ্যাটা হলো আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রথমে একজন সাপ্লায়ার থাকে, সাপ্লায়ার কোনো র মেটেরিয়াল দেয় যেটা কিনা একজন ম্যানুফ্যাকচারার পরবর্তীতে ম্যানুফ্যাকচার করে।
ম্যানুফ্যাকচার করে তো সে সরাসরি কনজিউমার হাতে দিতে পারে, সে একজন ডিস্ট্রিবিউটরের হাতে পৌঁছায় দেয়, ডিস্ট্রিবিউটর আবার এটা কনজিউমারের কাছে বিক্রয় করে। এভাবেই তো চলে না জি স্যার। যে কোনো বিজনেস। এটা কমন ভিসিএ, কমন ভ্যালু চেইন অ্যানালাইসিস, যে কোনো বিজনেসের ক্ষেত্রে এটা ড্র করা যায়। স্পেসিফিক যদি বলেন তখন হয় হলো কলমের জন্য, যদি বলেন তাহলে কলমের জন্য আরো কিছু হয়তো, যেমন এটা বলতে পারেন যে র মেটেরিয়াল কালেকশন একটা, তারপরে নাম্বার 2 আরেকটা বক্স করতে পারেন, অর্থাৎ কালেকশনের পরে এগুলোকে কি জানি বলে পাইলিং করা, স্টোর করা থাকতে পারে। নাম্বার 3 আসতে পারে হলো সেন্ডিং টু দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে সেন্ড করা। তারপরে নাম্বার 5 এ আউটপুট হিসেবে কলমগুলোকে প্যাকেট করা। নাম্বার 6 থাকতে পারে ডিস্ট্রিবিউটরের কাছে পৌঁছে দেওয়া। এইভাবে 7 7 এভাবে 100টা স্টেপ বানানো সম্ভব। কিন্তু এই যে আমি যে 4টা বললাম, 4টা বক্স, এটা ব্রড বড় আকারে 4টা বক্স বলে দিলাম। প্রত্যেকটা বক্সে কিন্তু একটা ভ্যালু অ্যাড করে, ভ্যালু অ্যাড হয়। কারণ জিনিসটা ছিল র মেটেরিয়াল পর্যায়ে, পৃথিবীতে তো কোনো কলম ছিল না, কোনো পেপার ছিল না, পিসি ছিল না, এগুলো আসছে আমাদের হাতে, কনজিউমার হাতে। কিভাবে আসছে? সবার আগে ছিল এগুলো কম্পোনেন্ট আকারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, সাপ্লায়াররা এগুলো দিয়েছে ম্যানুফ্যাকচারের কাছে, ম্যানুফ্যাকচার এগুলো থেকে একটা আউটপুট বের করেছে, বের করার পরে কি শেষ, তারপরে ডিস্ট্রিবিউটরের কাছে দিয়েছে, সে আবার পৌঁছে দিচ্ছে আমাদের কাছে, আমরা কনজিউম করছি। তো এই প্রসেসটা সবার সবার ক্ষেত্রে সত্য। আপনি সাধারণত ভিসিএ কাকে বলে, তো এই সংজ্ঞাটা লিখবেন আর একটা উদাহরণ ফর এক্সাম্পল দিয়ে এই একটা উদাহরণ দিয়ে দিবেন। ফর এক্সাম্পল দিয়ে কলম দিয়েও দেন, পেপার দিয়ে দেন, এই বক্সগুলো আঁকবেন, একে বলবেন দ্যাট ইজ ভিসিএ। ভিসিএ সংখ্যাটা কোথায় পাবেন? এটা হলো 118 নম্বর পেজের ভিসিএ এর যে ভ্যালু চেইন অ্যানালাইসিস এর দ্বিতীয় যে প্যারাগ্রাফ। ভিসিএ ভ্যালু চেইন অ্যানালাইসিস refers to the process whereby a firm determines the costs associated with the organization activities from the purchasing raw material to manufacturing products to marketing those products. পেয়েছেন? আর নাই? পেয়েছেন?